বাগেরহাটের শরণখোলা রেঞ্জের অধীনে দুবলা বহু মাইল ব্যাপী এক বিশাল চর। সমুদ্ররেখার বরাবর সুন্দরবনের ঠিক মাঝখানে অবস্থিত এই দ্বীপ। এর একদিক দিয়ে পশুর, আরেক দিক দিয়ে মরজেদ নদী বয়ে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। প্রত্যেক বছর কার্তিক থেকে মাঘ, এই 4 মাস প্রধানত চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার অন্তত কয়েক হাজার হিন্দু, মুসলমান ও মগ জেলে এসে দুবলার চরে অস্থায়ী বসত গড়ে তোলে। তারা নদীর মোহনা এলাকা ধরে ও সাগরে মাছ ধরে, চরেই শুটকি দেয়। বহু তাজা সাম্পান আর যান্ত্রিক ট্রলার বোঝাই হয়ে সরাসরি চালান যায় চট্টগ্রামে, কক্সবাজারে। সেখানে সাগর তীরে বড় এলাকা জোড়া শুটকি দেওয়া হয়। লঠিয়া, লাক্ষা, ছুরি, রূপচাঁদা, ইলিশ, বাইন, জাবা, ভেটকি, দাঁতনি, ভোলা, চিংড়ি এবং আরও নানা জাতের মাছ মগজেলেরা ধরে শুটকি দেয়। তারা হাঙ্গর মাছেরও শুটকি দেয়। ফাল্গুন মাস এলে হাওয়া ঘুরে যায়, সমুদ্র আবার উত্তল হয়ে ওঠে। জেলেরা তখন জাল গুটিয়ে বড় বড় সাম্পানের শুটকি বোঝাই করে নিয়ে চলে যায়। তারপর থেকে একবারে আশ্বিনের শেষ পর্যন্ত দুবলা দ্বীপ একবারে জনশূন্য হয়ে পড়ে। পরের কার্তিকে হাওয়া উত্তরে বইতে শুরু করলে সমুদ্র আবার শান্ত হয়ে যায় এবং কয়েক হাজার জেলে আবারও দুবলার চরে এসে গোলপাতার চালাঘর বেঁধে ব্যাপক মাছ ধরার প্রস্তুতি নেয়। সুন্দরবনের এই এক বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড। ছোট ছোট নৌকা করে মাছ ধরছে, বড় বড় ট্রলারে করে সব মাছ নিয়ে যাচ্ছে। দেখতে বড়ই আকর্ষণীয় দেখায়। সবাই বড় বড় মটকি ভরে মিঠা পানি নিয়ে আসে। শুধু জেলেরাই নয়, মাঝি, জোংড়াখুটা, বাওয়ালি ও মৌয়াল যারা সারা বছর ধরে শত শত মাইল বিস্তৃত সুন্দরবনে কাজ করে, তারা সবাই খাবার পানি সঙ্গে নিয়ে আসে। কারণ সুন্দরবনে সব নদীর পানি এলো না, যা পানের অযোগ্য। নিতান্ত বিপদে আপদে চর খুললে কিছুটা মিঠা পানি পাওয়া যায়, কিন্তু যে পানি পাওয়া যায় তা যথেষ্ট পরিমাণে নয়। দুবলার চরে জেলেদের কাজ তদারকি করার জন্য এবং জেলেদের কাছ থেকে নির্ধারিত কর আদায়ের জন্য বন দপ্তর সেখানে 4 মাসের অস্থায়ী অফিস গড়ে তোলে। একটি ভাসমান বোটেই সেই অফিসটি তৈরি হয়ে থাকে। সুন্দরবনের এই দক্ষিণ চর অঞ্চলেই ফোটা হরিণ সব থেকে বেশি দেখা যায়। খুব ভোরবেলা আর ভর সন্ধ্যায় শত শত সুন্দর হরিণ যখন একসঙ্গে জড়ো হয়, তখন সে দৃশ্যের সঙ্গে অন্য কোনো দৃশ্যের তুলনাই করা যায় না। আবার সুন্দরবনের যে ময়াল বা অজগর সাপের কথা সবাই জানেন, সেই বিশাল আকারের ময়াল এই চর এলাকাতেই বেশি দেখা যায় এবং তারা এখানেই বসবাস করে। একটি 1 মণ থেকে 1.5 মণ পর্যন্ত ওজনের হয়ে থাকে। ইঁদুর, খরগোশ, এমনকি ছোট আকারের শুয়োর বা হরিণ এরা আস্ত গেলে ফেলে। নদীতে ও সাগরে বড় ভয় দুইটির, কমট ও কুমিরের। কেউ গোসল করতে কি কোনো কাজ করতে পানিতে নেমেছে, হঠাৎ তীক্ষ্ণ খোঁচা লাগলো, সেই পায়ে আর ভর করতে পারে না। হাতে খোঁচা লাগলো, সেই হাতে আর বল পায় না, কমট বা হাঙ্গরে নিয়ে গেছে। প্রত্যেক বছর সমগ্র সুন্দরবন এলাকায় বহু লোক কামটের দাঁতে হাত পা হারায়। কুমিরের পেটেও চলে যায় 5 থেকে 10 জন লোক। কুমির কমটের মতো হাত পা কেটে নেয় না, পানি থেকে গোটা মানুষই ধরে নিয়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। বাঘ একজন মানুষ খায় 2 দিনে, কিন্তু কুমির পরের দিনের জন্য কিছুই অবশিষ্ট রাখে না। সুন্দরবনের সব কুমিরই কিন্তু মানুষ খেকো, শুধু চর এলাকায় নয়। সমগ্র সুন্দরবন এলাকারই জেলেদের সব থেকে বড় শত্রু হলো বাঘ। কারণ সাবধান সচেতন থাকলে তারা কামড় বা কুমিরের থেকে বাঁচতে পারে, কিন্তু বাঘের মুখ থেকে নয়। বাঘ থাকে বনে, বনে সর্বত্র তার বিচরণ, তার মুখ থেকে বাঁচার উপায় নেই। দুবলার চর এবং সুন্দরবনের অন্যান্য চরগুলো আসলে একটি ছোট বদ্বীপ। সবগুলোই বনে জঙ্গলে ঢাকা। জঙ্গল কোথাও গভীর, একবারে দুর্ভেদ্য ও অগম্য, আবার জায়গায় জায়গায় কিছুটা ফাঁকা। বাংলা 1358 সালের অগ্রহায়ণের শেষ দিকে এই চরে যখন একটি মানুষ খেকো বাঘের উপদ্রব হয়, তখন এখানে অন্তত 2000 হিন্দু, মুসলমান মগ জেলে মাছ ধরছিল। বাঘের বিরুদ্ধে সেই হতভাগ্যদের আত্মরক্ষার কোনো ব্যবস্থাই ছিল না বলে মানুষ খেকোটি একের পর এক জেলেকে নিয়ে যেতে থাকে। বন কর্মকর্তা ও শিকারীগণ বোট নিয়ে, নৌকা নিয়ে জেলেদের বস্তির কাছাকাছি জঙ্গলে গিয়ে বাঘ মারার চেষ্টা করেন, কিন্তু দ্রুত বাঘের ভয়ঙ্করতা তাদের সব চেষ্টাকেই ব্যর্থ করে দেয়। মানুষ খেকো হলে বাঘের তখন ধূর্তামিও অনেকটা বেড়ে যায়। কিছু দূর পরে পরে জেলে বসতি,
চারদিকেই জঙ্গল। অসহায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিকারীগণের প্রহরা ও অনুসন্ধান সত্ত্বেও এই মানুষকেকুটি দুবলা চরে মাত্র 1 মাস সময়ের মধ্যে যে 13 জন জেলেকে ধরেছিল, আমি তাদের মধ্যে 2-3টির সাধারণ উল্লেখ করতে চাই। 10-15 হাত দূরে 4 জন জেলে দা দিয়ে গড়ানের চারা কাটছিল। খুঁটি বা চালাঘর থেকে তারা মাত্র 100 হাত দূরে। বেলা তখন আন্দাজ 8টা। হঠাৎ তখন বাঘটা গর্জন করতে করতে এসে একজনের উপরে লাফিয়ে পড়ে, মাথায় কামড় দিয়ে ধরে মুখে করে তুলে নিয়ে যেতে থাকে। সঙ্গী জেলেরা প্রথমে মাটিতে শুয়ে পড়েছিল, কিন্তু চোখের সামনে তাকে নিয়ে যাচ্ছে দেখে কিছুক্ষণের মধ্যে তারা সাহস ফিরে পায়। তারা চিৎকার করতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের সাথে আরও কিছু লোক যুক্ত হয়। সকলে মিলে হইচই করতে করতে জঙ্গলে এগোতে থাকে। প্রায় 200 হাত দূরে গিয়ে তারা এক ঝোপের পিছন থেকে সেই হতভাগ্য লাশটি উদ্ধার করে আনে। এই লোক ছিল একজন হিন্দু। চরেই তার মৃতদেহ সৎকার সম্পন্ন করা হয়। জেলেরা গরানের গাছ কাটে কষের জন্য। সরু সরু গরানের ছাল টুকরো টুকরো করে জাল দিয়ে যে কষ পাওয়া যায় তা তারা জালে দেয়। শুকালে জাল মজবুত হয়। বাংলাদেশের অন্যান্য জায়গায় জেলেরা গাবের কষ দেয়, কিন্তু সুন্দরবনে কোনো গাব গাছ নেই। চরের জেলেরা যে বাঘের মুখে যায় তাদের অনেকেই এই গরান চারা কাটার সময়ই আক্রান্ত হয়। সেই ঘটনার ঠিক পরের দিন গরান গাছ কেটে বিকেলবেলা 2 জন মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে ডাল থেকে ছাল আলাদা করছিল। জায়গাটা তাদের লাগর থেকে খুব বেশি দূরে নয়। খালের পাড়ে জঙ্গল। তারই এক প্রান্তে 2 জন সামনাসামনি বসে অপেক্ষাকৃত খোলা জায়গাতে কাজ করছিল। হঠাৎ পিছন থেকে একটি বাঘ এসে একজনকে ধরে এবং জেলের ঘাড়ে মাথায় কামড় দিয়ে ধরে। 2টা ঝটকা মারে এবং দ্বিতীয় জেলেটি তখন সেখানে আধমরা অবস্থায় বসে পড়ে। তার সামনেই বাঘটি তাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায়। সম্বিত ফিরে পেয়ে দ্বিতীয় জেলেটি দৌড় দেয়। ঘরের ভিতরে গেলে তবে তার মুখ থেকে চিৎকার বের হয় এবং সকলে সে মর্মান্তিক ঘটনাটা জানতে পারে। 20-25 জন লোক হইচই করতে করতে জেলেকে উদ্ধার করার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তখন বেলা পড়ে গেছে। জঙ্গলের ভিতরে বেশি দূর এগোনো সম্ভব হয়নি। অগত্যা তারা সেদিনের মতো ফিরে আসে। সকালে প্রায় 50-60 জন লোক রওনা হয়। কুড়াল, দা, লাঠি, কাঠ যার যা ছিল সঙ্গে নিয়ে চলল তারা। বাঘের পাড়া ও রক্তের চিহ্ন ধরে জঙ্গলের ভিতরে প্রায় 60 মাইল যেতেই তারা বাঘটির গর্জন শুনতে পায়। আর তাদের পক্ষে সামনে এগোনো সম্ভব হয়নি। এই জেলের লাশ বা হাড়গোড় আর পরবর্তীতে কেউই আনতে যায়নি। ইনি ছিল একজন মুসলিম। রাতে ভাত খেয়ে একজন জেলে পিছনের খুঁটিতে তার এক আত্মীয়কে দেখতে যায়। এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। জেলেদের খুঁটি বা চালাঘরগুলো কোনো কোনো এলাকাতে বেশ ঘন থাকে এবং একটি থেকে আরেকটি হয়তো 5-6 বিঘা জায়গা পরেই আরেকটি চালাঘর। সারাদিন তারা নদীতে ও সাগরে মাছ ধরে, শুটকি করে, জাল শুকায়। তখন কর্মব্যস্ততার জন্য আত্মীয় স্বজনের ভালো মন্দর খবর নেওয়া সম্ভব হয় না। রাত্রে খাওয়া দাওয়ার পরেই কেবল তাদের জীবনে সামাজিক সম্পর্ক রক্ষার সুযোগ থাকে। এই জেলের খুঁটি থেকে মাত্র কয়েকশো হাত হালকা জঙ্গল পার হলেই আরেকটি খুঁটি। সেখানে তার এক আত্মীয় থাকে। বের হয়ে যাওয়ার পর সে আর রাত্রে ফিরে আসেনি। তাদের ঘরের অন্য সবার মনে সন্দেহ হয় স্বভাবতই যে মাত্র কয়েকদিনের মধ্যে এই চরে 8 জন মানুষকে বাঘে নিয়ে গেছে। অবশ্য তারা কেউ কোনো বাঘের গর্জন শুনতে পায়নি। সন্দেহ আর ভয়ের মধ্যে দীর্ঘ রাতটি পার হয়ে যায়। সকালবেলা কয়েকজন মিলে পিছনের খুঁটিতে খবর নিতে যায়। আধা রাস্তা যেতেই তারা বাঘের পাড়া আর রক্ত দেখতে পায়। চিৎকার করে। ডাকাডাকিতে 2 খুঁটির জেলেরা সকলে সেখানে জড়ো হয় এবং ঘটনাটা বুঝতে পারে। তারা স্থির করে যে শুধু নিরস্ত্র অবস্থায় জঙ্গলে না ঢুকে বন অফিসের কোনো বোটের একজন শিকারীকে তারা সঙ্গে নিয়ে যাবে। নইলে যারা মৃতদেহ উদ্ধার করে আনতে যাবে তাদের মধ্যেও একজন মানুষ বাঘের মুখে পড়বে। কিছুক্ষণের মধ্যেই বোট থেকে 2 জন শিকারীকে নিয়ে আসা হলো। তাদের পিছনে পিছনে বেশ অনেক লোক। 60 মাইলের মতো জঙ্গল পার হয়ে গিয়ে এক আটো জায়গাতে তারা লাশটি দেখতে পায়। বাঘটি অর্ধেকই খেয়ে ফেলেছে। জঙ্গলে সেই আধা খাওয়া দেহ এনে জানাজা পড়ে চালাঘরের সামনেই তাকে মাটি দেয়।
শিকারী দুইজন সন্ধ্যা পর্যন্ত দুবলার জঙ্গলে বাঘের সন্ধান করতে ব্যর্থ হয়। মাত্র 1 মাসের মধ্যে দুবলার চরে 13 জন জেলে অসহায়ভাবে বাঘের মুখে গেল। বন দপ্তরে নিযুক্ত শিকারীগণ, বোটের ফরেস্টার, বনপ্রহরী এবং ভাড়া করে আনা শিকারী সেই সময়ের মধ্যে বাঘের কোনো মোকাবেলাই করতে পারলেন না। কেউ একটা গুলি করারও সুযোগ পাননি। কোনো কোনো দেহ জঙ্গল থেকে উদ্ধার করে সৎকার বা কবর দেওয়াও সম্ভব হয়নি। দুবলার জেলেদের অনেকেই যেহেতু সুদূর চট্টগ্রাম এলাকা থেকে আগত, তাই কারো মৃত্যু হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, চরেই পোড়াতে বা কবর দিতে হয়। দ্বীপের অবস্থা যখন অতি শোচনীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে, জেলেরা যে কোথাও যাবে সে উপায়ও নেই। আবার মানুষকেও বাঘের কিছু যে করবে সেই শক্তিও তাদের নেই। বোটের শিকারীগণ যথাসাধ্য চেষ্টা করেও প্রাণহানি রোধ করতে পারলেন না। দুবলার অস্থায়ী বোট অফিসের দায়িত্বে তখন ছিলেন রেঞ্জার কাজী করিম সাহেব। দিন দিন অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে এবং সকল কিছুই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি আর স্থানীয় শিকারীগণের উপর নির্ভর করে থাকতে পারলেন না। নিজেই লঞ্চ নিয়ে দীর্ঘ নদীপথ পার হয়ে আমার গ্রামের বাড়ি সোরাতে এসে উঠলেন। দুবলা হলো সুন্দরবনের সর্বদক্ষিণ প্রান্তে সমুদ্রের কিনারায়, আর আমার বাড়ি হলো বনের উত্তর পশ্চিম প্রান্তে। হাজার হাজার জেলের অসহায় অবস্থা, দ্রুত নরখাদকের ভয়ঙ্করতা এবং প্রাণনাশের ঘটনাগুলি কাজী সাহেবের মুখ থেকে শোনার পর আমি আর স্থির থাকতে পারলাম না। তখনও আমি বন দপ্তরে চাকরি পাইনি। পেশাদার বাঘ শিকারী রূপে বন বিভাগের স্বীকৃতিপত্র নিয়ে আমি বনে গিয়ে শিকার করে থাকি। কিন্তু ঘটনাগুলো শোনার পর মুহূর্তে লঞ্চের ইঞ্জিন ঠান্ডা হওয়ার আগেই আবার চালু করতে হলো। নিজেদের কোনো একজনকে সঙ্গী হিসেবে না নিয়ে আমি তৎক্ষণাৎ লঞ্চে উঠে বসলাম। আমার স্ত্রী আপত্তি করলেন এবং বলতে পারবো না আমার মা ক্ষান্ত বিবি, যিনি সুন্দরবনের দুর্জয় সাহসী স্বনামধন্য বাঘ শিকারী মেহের গাজীর সঙ্গে সংসার করেছেন, সেই মাও বললেন এখন যেও না। কিন্তু তাদের বাধা ছেলেই আমি দুবলার পথে রওনা হয়ে গেলাম। তারপর সেখান থেকে যে আতঙ্কজনক অভিজ্ঞতা নিয়ে আবার বাড়িতে ফিরে এলাম, ঘটনার এতদিন পরও আজও মাঝে মাঝে আমার মনে জাগে এবং আমি যেন শুধু দুঃস্বপ্ন দেখতে থাকি। বাড়ি থেকে সন্ধ্যার পরে রওনা হয়ে পরদিন সকাল 7টায় আমরা দুবলায় গিয়ে পৌঁছালাম। চরের অস্থায়ী অফিস আমাকে সকল রকমের সুযোগ সুবিধা দিল। একটি বড় বোট, সঙ্গে মজবুত ডিঙ্গি, 3 জন বোটম্যান, আরও 1 জন পাহারাদার, আর সকলের জন্য যথেষ্ট পরিমাণে খাবার। বিপদ মোকাবেলার জন্য সুন্দরবনের সকল বন অফিসেই বন্দুক থাকে। দুবলা চরের ভাসমান অফিসেও ছিল। যে বন্দুক তারা আমাকে দিয়েছিলেন তা ছিল একটি দোনালা বেলজিয়াম বন্দুক। আগের দিন বন অফিসে খবর পৌঁছেছিল যে মানিকখালীতে একজন জেলেকে বাঘে নিয়ে গেছে। কাজেই দুবলার অস্থায়ী বন অফিসের বোটে একবেলায় বেশি দেরি করলাম না। বিকাল 3টায় দুবলা থেকে বোট ছেড়ে রাত 12টায় মানিকখালীতে গিয়ে পৌঁছালাম। বাকি রাতটা বোটেই আধা ঘুমা আধা জাগা অবস্থায় কাটিয়ে দিলাম এবং সকাল 7টার মধ্যেই নাস্তা করে একটি ডিঙ্গি নৌকা নিয়ে বের হয়ে গেলাম। 2 জন বোটম্যান ডিঙ্গি বাইতে লাগলো আর মাঝখানে বন্দুক হাতে আমি বসলাম। মানিকখালী জেলেদের জিজ্ঞেস করে সঠিক জায়গাটা চিনে নিলাম যে কোনখান থেকে 2 দিন আগে গরান গাছ কাটার সময় জেলেকে বাঘটি ধরে নিয়ে গিয়েছিল। জেলেদের কাছ থেকে শুনতে পারলাম ঘটনার কিছুক্ষণের মধ্যে সবাই তাকে উদ্ধার করে আনতে গিয়েছিল। জঙ্গলের ভিতরে কিছু দূর যেতেই এক ঝোপের পিছন থেকে বাঘটি প্রচণ্ড গর্জন করতে থাকে। তখন সবাই প্রাণ ভয়ে ফিরে আসে। 50-60 জন লোকের হইচইকেও বাঘ ভয় করে না এবং মুখের শিকার না খেয়ে সে ছাড়বে না। জেলের দেহ আর উদ্ধার করা হয়নি। সাধারণ বাঘ মানুষকে ভয় পায়, সামনে দেখলে বিদ্যুৎ বেগে ছুটে পালায়, কিন্তু মানুষকে হলে তখন বাঘেদের আর ভয় থাকে না। 5-10 জনের মধ্যেও তারা একজনকে আক্রমণ করে বসে, এমনকি সাঁতার কেটেও নৌকায় উঠে তারা ঘুমন্ত জেলেকে নিয়ে যায়। কিন্তু অর্ধভুক্ত দেহ উদ্ধার করতে আসা 50 জন আর উদ্ধারকারী দলকে গর্জন করে ভয় দেখিয়ে পিছিয়ে দেবে এমনকি মানুষকে বাঘের জন্য স্বাভাবিক বিষয়। গত 1 মাসে এই বাঘ গড়ে প্রতি 3 দিনে 1 জন মানুষকে খেয়েছে। 2 দিন আগে ধরা শিকার, নিশ্চয়ই এর মধ্যে সে সেটি খেয়ে ফেলেছে। আজ অবশ্যই সে খাবারের অন্বেষণে বের হবে। জেলেদের মধ্যে যারা জাল নিয়ে গাঙ্গে বা সাগরে গেছে
তারা নিরাপদ। যারা চালা করে কাজ করছে, শুটকি দিচ্ছে বা খোলা জায়গাতে বসে জালে কষ লাগাচ্ছে, তারাও কিছুটা নিরাপদ। কিন্তু যারা গরান গাছ কাটতে বের হয়েছে, তাদের বেশি বিপদের সম্ভাবনা আছে। আমি স্থির করলাম 2 দিন আগে গরান গাছ কাটার সময়ে যেখান থেকে জেলেকে নিয়ে গেছে, আগে সেখানে যাব। মরিচ যদি কিছুমাত্র অবশিষ্ট থাকে, সে সম্ভাবনাও কম। তাহলে আমি মরির উপরেই আগে বসবো। জেলেরা আমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিল। সেটা আমাদের বোট থেকে 1/2 মাইলের বেশি হবে না, খালের ঠিক উল্টা পাড়ে। পাড় সেখানে সামান্যই উঁচু এবং একবারে কিনারা থেকেই গভীর বন। গত 2 দিন ধরে বৃষ্টি হয়নি। সুন্দরবনে শীতকালেও মাঝে মাঝে বৃষ্টি হয়, কাজেই রক্তের চিহ্ন নিশ্চয়ই মুছে যায়নি। বাঘের পাড়াও সেখানে থাকবে। যদিও 50 জন লোক সেখান দিয়ে হেঁটে গেছে, তাই উদ্ধারকারী দল যে দিক দিয়ে এগিয়েছিল সেই চিহ্ন ধরতে আমার অসুবিধা হবে না। পিছনের মাঝিটি ডিঙ্গি ঘুরিয়ে পাড়ে লাগালো, আর বন্দুকের 2 নলে টোটা ভরে আমি লাফ দিয়ে টানে উঠলাম। জঙ্গলের কিনারায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ আমাকে আক্রমণ করলো। গর্জন শোনার আগেই কি শক্তি বলে যে আমার 2 হাতে পিছনে সরে এসেছিলাম, তা আর বলতে পারবো না। বাঘ ঠিক আমার 2 হাত সামনেই পড়ে গর্জন করে পিছনের 2 পায়ে খাড়া হয়ে উঠল। হাতের আন্দাজে নিশানা করে ট্রিগার টানলাম, কিন্তু গুলি ছুটল না। তখন বিকট হা মেলে গর্জন করতে করতে বাঘ আমার মাথা লক্ষ্য করলো। আমি বন্দুকের নল বাঘের হা করা মুখ বরাবর ধরে ট্রিগার টানতে লাগলাম, কিন্তু গুলি ছুটল না। গুলি একদমই ছুটল না, কোনোভাবেই ছুটল না। গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলাম। বাঘটি গর্জন করতে করতে আমাকে কামড়ে ধরতে এলো। বাঘের মুখের লালা আমার গায়ে আর মুখে ছিটকে পড়তে লাগলো। 4টি ভয়ঙ্কর দাঁত আর গোপ যেন আমার হাতে লাগলো। বন্দুকের নল তার দাঁত মুখ বরাবর ধরে আমি বাঘের দিকে পাল্টা হাঁক ছাড়তে লাগলাম আর লাফিয়ে লাফিয়ে পিছু হটতে লাগলাম। লালায় আমার শরীর একদম ভরে গেল। একদলা ফেনা নাকে আর কপালে এসে ছিটকে পড়ল, সরাতে পারলাম না। আবার গর্জন করতে করতে বিশাল শরীরটা ঝাঁকাতে লাগলো বাঘটি। আমার মনে হলো যে গোটা দুনিয়া যেন থরথর করে কাঁপছে। আমি জমিনের নিচে চলে যাচ্ছি। মনে হলো আমার শরীরটা যেন নেই, আত্মা যেন হাড়ের সঙ্গে লেগে আছে। বাঘটা আবার গর্জন করে উঠতেই একসঙ্গে একদলা লালা ছিটকে এলো। আমি এবার নিজের শরীরটা বোধ করলাম। গর্জনের ডাক ছেড়ে বন্দুকের নল একবারে মুখের হা বরাবর ঠেলে দিলাম। বাঘ তার শরীর পিছনে সংকুচিত করলো। আমি একপাশে সরে যেতেই খালের পানিতে পা পড়ল। লাফ দিয়ে খালের পানিতে ডুব দিলাম। মাথা তুলতে দেখি খালের 4 ভাগে 3 ভাগ পার হয়ে এসেছি। আরেক ডুবে পাড়ে পৌঁছালাম। ফুটে কয়েক হাত দূরে একটা গাছের গোড়ায় গিয়ে পিছনে তাকালাম। দেখি বাঘ লাফ দিয়ে পানিতে যে পড়েছিল, এখন গর্জন করতে করতে আবার পাড়ে উঠেছে। বন্দুকের টোটা খুলে পকেট থেকে অন্য 2টি ভেজা টোটা ভরে বাঘের বুক বরাবর নিশানা করে আবার ট্রিগার টানলাম, কিন্তু গুলি ছুটল না। বেলজিয়াম বন্দুক, কিন্তু সেই বন্দুকটি ভালো ছিল না। ওপারে বাঘ পানি থেকে উঠে পড়ে কয়েকবারই আমার দিকে তাকিয়ে মুখ খিঁচল, তারপর জঙ্গলে ঢুকে গেল। জলাকীর্ণ একবারে জনশূন্য চর। পিছনে দেখতে দেখতে বেহুশের মতো ছুটলাম, আর এতক্ষণে 2 চোখ ফেটে পানি এলো আমার। পাড়ে বাঘের গর্জন শোনা মাত্র বোটম্যান 2 জন আমাকে ফেলে ডিঙ্গি ভাসিয়ে দিয়ে নিজেদের প্রাণ 2টি নিয়ে তাড়াতাড়ি বোটে চলে এসেছিল। আমি বাঘের মুখ থেকে রক্ষা পেয়ে চর পার হয়ে বেহুশের মতো ছুটে গিয়ে যখন বোটে উঠব, ঠিক সেই মুহূর্তেও তারা অন্যদের কাছে বর্ণনা করছিল যে কেমন করে হঠাৎ বাঘ আমার উপরে লাফ দিয়ে এসে পড়ে আমার মাথাটা গিলে ফেলে এবং তারপর আমার শরীরটা একটা ঝটকায় পিঠে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা কোনো সাহায্য করার সুযোগই পায়নি। আমি বন্দুক হাতে বোটের গলইতে পা দিতেই বোটটা দুলে উঠল, আর ভিতরে ওরা বাবা গো খেয়ে ফেললো বলে আর্তনাদ করে উঠল। ভাবলো যে সঙ্গীকে বাঘের মুখে ফেলে পালিয়ে এসেছি, সেই পচাবদি গাজিকে খেয়ে বাঘ এবার অবশ্যই তাদেরকে খাবার জন্য লাফ দিয়ে বোটে উঠেছে।
আমি পরপর 5 গ্লাস পানি খেলাম, কথা বলতে পারলাম না। বন্দুকটা ফেলে পাটাতনের উপরেই শুয়ে পড়লাম। শরীর তখন থরথর করে কাঁপতে লাগলো। সেদিনই আমি দুবলার অস্থায়ী বন অফিসে ফিরে গিয়ে অকেজ বন্দুকটি জমা দিলাম এবং বাঘ শিকার করতে অস্বীকার করলাম। বোটের রেঞ্জার কাজী সাহেব সহ সবাই আমার অভিজ্ঞতার কথা শুনে ভয় বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু অবস্থা বিবেচনা করে আবার বললেন যে বন্দুক রয়েছে আরও, এবং আমি চলে যাওয়ার অর্থ হবে দুবলার চরের হতভাগ্য জেলেদেরকে মানুষ খেকো বাঘের খোরাক করেই রেখে চলে যাওয়া। তারা অনেক আশা করেই আমাকে বাড়ি থেকে আনিয়েছিলেন। বিখ্যাত মেহের গাজীর ছেলে পচারদি গাজী বাঘের মুখে পড়েছিল, অতপর প্রাণ ভয়ে বাড়ি চলে গেছে। এই কথাটি প্রচারিত হবার সঙ্গে সঙ্গে দুবলার চরের হাজার হাজার জেলের মধ্যে একবারে অবশ কর্মহীনতা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু তাদের কথা বিবেচনা করার মতো মানসিক অবস্থা তখন আমার ছিল না। বললাম বাড়ি যাই, যদি বাঘ শিকার করতেই হয় তবে আমার নিজের লোক সঙ্গে নিয়ে এসে করব। দুবলার চর থেকে একটি মাছের নৌকা করে সে রাত্রেই আমি খুলনা গেলাম এবং সেখান থেকে লঞ্চে করে পরদিন বিকালে আমার বাড়ি শ্যামনগর থানার সোরা গ্রামে গিয়ে পৌঁছালাম। পরের 12 দিন বাড়িতে মা, স্ত্রী, ছেলে মেয়ে ও অনেক আপনজনের মাঝে বেশ হাসি খুশিতেই কাটালাম। ততদিনে মনের আতঙ্ক ও অস্বাভাবিকতা অতিক্রম করে আবার মজবুত হয়ে উঠলাম। কিন্তু তারপরেই আবার দুবলার চরের হাজার হাজার অসহায় মানুষের কথা মনে করে আমি কেমন যেন অস্থির হয়ে পড়লাম। দিনরাত কাদের যেন ডাক, কাদের যেন আর্তনাদ, হাহাকার আমাকে অস্থির করে তুলল। আমরা শিকারী বংশের মানুষ, যত ছোটই হই না কেন, ভয়ঙ্কর মানুষকে কোকে সামনাসামনি মোকাবেলা করে বনের জেলে বাওয়ালিদের রক্ষা করার গৌরব আমাদের রক্তে মিশে আছে। আমার দাদার ভাই দাদা শিকারী ইসমাইল গাজী বাঘের মুখে প্রাণ দিয়েছিলেন। আমার বাবা বিখ্যাত শিকারী মেহের গাজীও 50টির বেশি বাঘ মেরে বাঘের কামড়েই মারা যান। আমার চাচা নিজামদি গাজীরও একটা হাত বাঘে নিয়ে গেছে। যতটা দ্রুত, যত ভয়ঙ্করই হোক না কেন, বাঘের কাছে আমরা হার মানতে পারি না। সুন্দরবনের যেখানে মানুষ খেকো বাঘ, সেখানেই আমাদের ঠিকানা। এবারে মা না বললেন না, স্ত্রীও কিছু বললেন না। ছোট ভাই হাশেম আলী আর শ্যালককে সঙ্গে নিয়ে আমার নিজের নৌকা করে আবার দুবলার ভাসমান বন অফিসের বোটে গিয়ে হাজির হলাম। কাজী সাহেবের বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও লোকজনদের খুশির যেন শেষ রইল না। তারা যেন জানতেন যে আমি আবার সেখানে যাব এবং মানুষ খেকোকে শেষ পর্যন্ত আমি মারব। কয়েকটা বন্দুকই এগিয়ে দিলেন। আমার যেটা পছন্দ আমি আরেকটা দোনালা বেলজিয়াম বন্দুকেই নিলাম। 2টি কার্তুজ ভরে এবার আগেই শূন্যে গুলি করে দেখে নিলাম। সেই 12 দিনে আরো 2জন মানুষ বাঘের মুখে গেছে। জেলেরা এমনি সাহস হারিয়ে ফেলেছে যে অনেকে মিলে গিয়ে যে উদ্ধার করে আনবে তাও করতে পারেনি। এর মধ্যে অন্যান্য শিকারীগণও চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ বাঘকে গুলি করার সুযোগও পাননি। পরবর্তী 3 দিন ধরে আমরা 3 জনের ডিঙ্গি নিয়ে সন্ধান করতে লাগলাম। সারাদিন খালে খালে, বনের ধারে, বনের ভিতরে বাঘের সন্ধান করলাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। যদিও মানুষ খেকো একবারে নিশ্চিত সেই এলাকাতেই ছিল। এর মধ্যে দুবলার চরের সকল জেলেদের বলে দেওয়া হলো যে কোনোখানে কেউ বাঘ দেখলে কি বাঘে কোথাও কাউকে আক্রমণ করলে তা যেন তৎক্ষণাৎ বন অফিসের বোটে বা আমাকে জানানো হয়। 2 দিন 1 রাতের মধ্যে কোনোখান থেকে খবর পাওয়া গেল না। আমরাও কোনোখানে বাঘ দেখতে পেলাম না, কিন্তু আমি নিশ্চিত জানতাম যে কোনোখানে কোনো একজন জেলের অসাবধানতার সুযোগ এই মানুষ খেকো বাঘটি অবশ্যই নেবে। তাই আমাকে একটু ক্ষান্ত হলে চলবে না। 3য় দিনে বন অফিসের বোট থেকে আমরা তখন প্রায় 2 মাইল দূরে। আমার ভাই হাশেম আর শ্যালক রাত প্রায় 12টা পর্যন্ত সজাগ থেকে তারপর ছোয়ের নিচে ঘুমাতে গেল। আমি অর্ধেক শরীর ছোয়ের ভিতরে আর অর্ধেক বাইরে হয়ে বসে সকাল পর্যন্ত একাই জেগে থাকবো বলে স্থির করলাম। তখন মাঘ মাসের শুরু, কিন্তু সমুদ্রের কাছাকাছি চর এলাকায় শীত খুব বেশি একটা ছিল না। পূর্ণিমার 3 দিন বাকি ছিল বলে প্রায় সারা রাতেই চাঁদের আলো থাকবে। সে আলোতেই অন্তত 40 হাতের মধ্যেও বাঘ এলে আমি তাকে দেখতে পাবো এবং
আমার গুলি সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হবে না। ফজরের রক্ত পর্যন্ত শুয়োরের শব্দ পেলাম 2 থেকে 3 বার। হরিণের ডাকও শুনলাম, কিন্তু সেগুলোর কোনোটাই ভয়ার্ত ডাক বলে মনে হলো না। এবং সারা রাতের মধ্যেও বাঘের কোনো চিহ্ন দেখলাম না। পূর্বের আকাশ ফর্সা হলে তখন হাশেম আলী ও আমার শ্যালককে জাগালাম। হাশেমের হাতে বন্দুক দিয়ে নামাজ পড়লাম এবং শুধু ক্লান্তি নিয়েই ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার সময় গরম ভাত খেয়ে আবার আমরা নৌকা ছাড়ব। এমন সময় দেখি একটা ডিঙ্গি নৌকা খুব জোরে বেয়ে আমাদের দিকে আসছে। আমরা নৌকা কিনারায় ভিড়িয়ে একটু দেরি করলাম। ডিঙ্গিতে 3 জন জেলে, তাদের মধ্যে একজন তরুণ যুবক আমার সামনে খালের পাড়ে শুয়ে হাউমাউ করে বলতে লাগলো, আমার ভাইকে নিয়ে গেছে, আমার ভাইকে নিয়ে গেছে। আর তার কোনো কথাই বোঝা গেল না। শোকে আঘাতে সে এমন হয়ে গেছে যে বারবার কেবল বলছে, আমার ভাইকে নিয়ে গেছে। তার সঙ্গে 2 জনের কাছ থেকে আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনাটার বর্ণনা শুনলাম। মাত্র 1 ঘন্টারও কম সময় আগে বাঘ যেখান থেকে একজন জেলেকে নিয়ে গেছে, সেই জায়গাটা আমাদের নৌকা থেকে আরও আধা মাইল এবং দুবলা বোট অফিস থেকে প্রায় 3 মাইল দূরে। খুঁটি থেকে কিছু দূরে তারা 4 জন গরান গাছ কাটতে গিয়েছিল। অল্প কয়েকটি মাত্র চারা গাছ কাটতেই হঠাৎ একপাশ থেকে বাঘ একজনের উপরে লাফ দিয়ে পড়ে এবং তাকে মুখে নিয়েই জঙ্গলের ভিতরে চলে যায়। যে হতভাগ্য বাঘের মুখে গেছে সে ক্রন্দনরত যুবকের আপন বড় ভাই। আমি বললাম, বন অফিসে পরে যাব, আগে চলো ওকে নিয়ে আসি। 2 নৌকা করে আমরা তখনই রওনা হলাম এবং আধা ঘন্টার মধ্যেই আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছালাম। বাঘের হিংস্রতার এক মর্মান্তিক চিহ্ন দেখলাম। জঙ্গলের কিনারায় তারা গরান চারা কাটছিল। 4 জন একই জায়গায় প্রায় পাশাপাশি ছিল, অর্থাৎ কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। 10-15 মিনিট মাত্র চারা কাটতেই বাঘ একটা গর্জন করে জেলেটিকে ধরে এবং তার ঘাড়ে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু জেলে তখনও মরেনি। গঙ্গাতে গঙ্গাতে হাত পা আছড়াতে থাকে। একটা ছোট চারা গাছ সে আঁকড়ে ধরে। শিকার নড়াচড়া করছে দেখে মাত্র হাত 10 নিয়ে গিয়ে বাঘ তাকে মাটিতে রাখে, আবার ঘাড়ে গলায় কামড়ে ধরে 2টা হ্যাঁচকা ঝাঁকুনি দিয়ে তাকে মেরে ফেলে। তারপর মুখে তুলে নিয়ে যায়। যেখানে বাঘ জেলেটিকে প্রথমে ধরেছিল সেই জায়গায় রক্ত পড়েছিল, আর হাত 10 দূরে যেখানে গিয়ে তাকে কামড় ছেড়ে আবার ধরেছিল, তখন হতবাগের মুখ থেকে একটা ক্যাক শব্দ হয়ে গঙ্গানি একবারে থেমে যায়। সেখানে প্রচুর রক্ত। আমরা 6 জন বাঘের পাড়া আর রক্ত দেখে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই তার কাপড়টি পেলাম। একটা চারা গাছের সঙ্গে তা আটকে আছে। তারপর আর 50 হাত যেতেই জেলেকে দেখতে পেলাম। গরান বনের ভিতরে একটা ফাঁকা জায়গাতে সেটি পড়ে আছে, পা দুটো গোটানো, মাথাটা একদিকে কাত অবস্থায়, চোখ খোলা, যেন সে চেয়ে আছে। বাঘ কাছে দাঁড়িয়ে আছে বলে মনে হলো না। জেলের শরীর থেকে এক খাবলা গোশতও খায়নি। এমনও হতে পারে যে তার ভাইয়ের চিৎকারে বিরক্ত হয়ে শিকার এ পর্যন্ত এনে কাছে কোথাও অপেক্ষা করছিল। এখন আমাদের আওয়াজ পেয়ে হয়তো সে সরে গেছে। গত 3 দিনে বাঘ কোনো মানুষ খায়নি। আজ নিশ্চয়ই সে বেশ ক্ষুধার্ত। কেবল নিরাপত্তার অভাবেই হয়তো এখনো সে শিকার শুরু করতে পারেনি। জেলের ভাই তখনই মৃতদেহটি নিয়ে যেতে চাইল, কিন্তু আমি এবং বাকি সবাই বুঝিয়ে বলাতে সে আধা বেলার জন্য সেটি রাখতে রাজি হলো। সেই আধা বেলার মাঝেই গুলি করার একটা নিশ্চিত সুযোগ পাবে বলে আশা করলাম। বাঘ অবশ্যই বেশি দূরে কোথাও যায়নি। অতি ক্ষুধার্ত থাকাতে একটু নিরিবিলি পেলেই এখনই আসতে পারে। মরি থেকে প্রায় 20 হাত সোজা পশ্চিমে একটা বিশাল বাইন গাছের 8-9 হাত উপরে একটা মোটা ডাল। মোটামুটি সেটি বসার উপযোগী ছিল। সেটাতেই আমি উঠে বসলাম। আমার শ্যালক খালি হাতেই উঠে বসলো গিয়ে আমার মাথার ঠিক উপরের ডালটিতে। হাশেম আলী 3 জন জেলেকে নিয়ে হাত ধরাধরি করে জোরে কথা বলতে বলতে নৌকায় চলে গেল। আমার শ্যালক প্রায় সোজা আমার মাথার উপরে আড়াল করে বসলো, আর মাটি থেকে 8-9 হাত উপরে মোটা ডালে পাতার আড়াল করে কাণ্ডের গায়ে পিঠ ঠেকিয়ে বসলাম আমি। আমার বন্দুকের 2 নলেই ভরা।
জেলের মৃতদেহ আমার গাছের গুড়ি থেকে প্রায় 20 হাত পূর্বে। এখন বাঘ যেদিক থেকে আসুক না কেন, যদি মরির কাছে আসে তাহলে আমার গুলি করতে কোনো অসুবিধাই হবে না। আর বাঘ যদি ইতিমধ্যেই আমাদের দুজনকে দেখে ফেলে এবং না আসে, তাহলে আমার আজকের প্রচেষ্টাও ব্যর্থ হবে। কিন্তু আসার সময় অতি ক্ষুধার্ত ক্রুদ্ধ বাঘ সম্ভবত তার ফেলে যাওয়া শিকার ছাড়া আর কোনো কিছুই খুব সাবধানতার সঙ্গে খেয়াল করবে না। আমরা যখন বাইন গাছে উঠে বসি তখন বেলা ছিল 11টা থেকে 11:30। তারপর থেকে বেলা 1টা পর্যন্ত আধা অন্ধকার বন প্রায় স্তব্ধ নীরবতা বিরাজ করতে লাগলো। বাতাসে পাতা নড়া ছাড়া আর কোনো শব্দ শুনতে পেলাম না। সকল সতর্কতার সঙ্গে আমি লক্ষ্য করতে থাকলাম। মাঝে মধ্যেই উপরে তাকাই। প্রতিবারই আমার শ্যালক হাত নেড়ে বা মুখ নেড়ে ইঙ্গিত করে জানায় যে কিছুই তার চোখে পড়েনি। স্তব্ধতার মধ্যে সময় কাটতে লাগলো। হঠাৎ পাতার শব্দ শুনতে পেলাম প্রায় 100 হাত দূরে, পূর্ব দক্ষিণ দিকে। সারা জীবন সুন্দরবনে কাটিয়ে ওই গুরুত্বপূর্ণ ছোট শব্দের সঙ্গে আমি অতি পরিচিত ছিলাম। দূরের ক্ষীণ আওয়াজ হলেও আমার মনে সন্দেহ মাত্র রইল না যে বাঘ আসছে। এর পরের 5 মিনিট সময় ধরে উত্তেজনায় আমার শরীরের সব লোম খাড়া হয়ে রইল। কিন্তু মরি থেকে প্রায় 30 হাত দূরে ঝোপের ভিতর থেকে বাঘ যখন বের হয়ে এলো, তখন আমার আর সাহসের অভাব হলো না। এদিক সেদিক কোথাও না তাকিয়ে বাঘ দাপটের সঙ্গে মরির দিকে এগিয়ে এলো। জেলের ঘাড় কামড়ে তুলে নিয়ে যাবার জন্য মুখটা উঁচু করলো, আর সেই মুহূর্তে আমি বুক বরাবর গুলি করলাম। বাঘটি গর্জন করতে করতে শূন্যে লাফ দিয়ে উঠল। মুখ থেকে জেলের দেহ শূন্যে ছুটে অন্তত 10 হাত দূরে গিয়ে পড়ল। আর গুলির আঘাতে বিশাল বাঘটা পিছন দিকে মাটিতে পড়ে 4 পা দাবড়াতে দাবড়াতে শরীরটা একদিকে ঠেলতে লাগলো। 5 থেকে 6 হাত ঠেলে ঠেলে বাঘের মাথাটা যখন একটা ঝোপের ভিতরে চলে গেছে, কিন্তু বাকি শরীর তখনও বাইরে, তখন আমি দ্বিতীয় গুলিটি করলাম। দ্বিতীয় গুলি লাগাতেই মুখের গোঙানি আর 4 পায়ের মাটি দাবড়ানি সব থেমে গেল। বিশাল বাঘটা পিছনের একটা পা শূন্যে তোলা অবস্থায় আধা চিত আধা কাত হয়ে পড়ে রইল। আমি গাছ থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে নৌকা থেকে হাশেম আলীও আল্লাহ আল্লাহ বলে ডাক দিল। এক নৌকায় বাঘ, আরেক নৌকায় জেলের মৃতদেহটি নিয়ে আনুমানিক বেলা 3টার সময়ে আমরা দুবলাচরের অস্থায়ী বন অফিসের বোটের কাছে পৌঁছালাম এবং নৌকা কিনারায় ভিড়ানোর আগে শূন্যে একটা গুলি ছুড়লাম। শোকাহত দীর্ঘদিনের আতঙ্কগ্রস্ত হাজার হাজার জেলে এই শূন্যে একটা গুলির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে 1000 জেলে এসে বাঘের চারদিকে জড়ো হলো। সেদিন তারা কিছুতেই চামড়া ছোলাই করতে দিল না, তাই সারা রাত বাঘ রাখতে হলো বোটের সামনে চরে। চাঁদনি রাত ছিল। রাতভরেই লোক আসতে লাগলো। মানুষকেও বাঘ মারা পড়েছে। এখন আর কোনো ভয় নেই। দল বেঁধে এবং এক একজন করে চাঁদের আলোয় দুবলার চরের চারদিক থেকে জেলেরা কেবল আসতেই লাগলো। মাঘ মাসের সারা রাত ধরে এমনই চলল। পরদিন সকালে সব লোকের উপস্থিতিতে বাঘটির চামড়া ছাড়ানো হলো। 10.5 ফুট লম্বা বাঘটির সামনের 4টা দাঁতই ছিল না, অর্থাৎ মানুষকেও ছিল বুড়া বাঘ। হারানো আত্মীয় স্বজন ও সঙ্গীর শোকে অনেক জেলেই তখন কান্নাকাটি করছিল। দুবলার চরের মানুষকেকর 16 নাম্বার এবং শেষ শিকার ছিল যে জেলে। তার ভাই বারবারই বলছিল যে আমার ভাইকেও মারলি, তুইও মরলি।